বাস ছাড়লো রাত ৯টায়, যাতে করে সকালে পৌঁছানো যায় কক্সবাজারে। বলতেই ভুলে গেছি, আমি ইংলিশ বিভাগের ট্যুরে যাচ্ছিলাম। যদিও আমি নবম ব্যাচ থেকে একাই, তবে একা লাগছে না। সবাই খুব বন্ধুত্বপূর্ণ কিনা, বেশ আনন্দের মধ্যে এগিয়ে যাচ্ছে আমাদের বাস। আমরা প্রায় 40 জনের মতো আছি। পিছনের দিকে কয়েকটা সিট ফাঁকা পড়ে আছে। হঠাৎ করে রাকিব ভাই গিটারের সুর তুলেন, মুগ্ধ হয়ে সবাই শুনছি। এর মধ্যেই চোখ পড়ল দারোগা আপুর দিকে। দারোগা আপু, আমরা তাদের খুব মজা করে বলি, আসলে তার নাম দরেগা। কেমন যেন চুপচাপ হয়ে আসে তিনি সবসময় বেশ চঞ্চল, তবে আজ কেমন যেন কী যেন হয়েছে তার। এতটা আনন্দের দিনে সেখানে চুপচাপ হয়ে গেছে। আমরা একটু অবাকই হলাম তার এই ব্যবহার দেখে। যাই হোক, ব্যাপারটা অতটা পাত্তা না দিয়ে ব্যস্ত হয়ে গেলাম গানের আসরে। কখন যে ঘুমিয়ে পড়েছি মনে নেই। সবার চেঁচামেচিতে ঘুম ভাঙলাম। দেখলাম সবাই বাস থেকে নামছে। বুঝলাম সামনের হোটেলে ডিনারের ব্যবস্থা করা হয়েছে। সবাই নেমে গেল, দারোগা আপু নামছে। বুঝলাম কিছু একটা গড়বড় নিশ্চয়ই আছে। কাছে গিয়ে দেখি কিউটের টিপ্পার মতো আপু দেখতে চুপসে গেছে। জানতেছিলাম কি হয়েছে। প্রথমে বলতে না চাইলেও জোরাজুরিতে রাজি হলেন, তবে শর্ত হলো ভয় পাওয়া যাবে না। মেনে নিলেন। বললাম চলেন খেতে খেতে শুনি। আপু যা বললেন তা আমি শুনে হতভম্ব। এটা হতে পারে ও নাকি গত রাতে স্বপ্নে দেখেছে যে আমরা যে বাসে ট্যুরে যাচ্ছি সেই ট্রেতে নাকি কয়েক বছর আগে কয়েকজন সন্ত্রাসী মিলে একটি মেয়েকে ধর্ষণ করেছে এবং তাকে হত্যা করা হয়েছে। এরপর থেকে মেয়েটির আত্মায় বাঁচিয়ে আটকে আছে। এর গেল মূল ভয়ের কথা এই যে দরেগাবু বাসে ওঠার পর থেকে অস্বস্তি বোধ করছে। একবার দেখছেন পিছের ফাঁকা সিটে কোনো একটিতে একটা রক্তাক্ত মেয়ে বসে আছে, চুল এলোমেলো করে, লাল চোখ দুটো যেন বিড়বিড় করে তাকিয়ে আছে। আবার দেখতে পাইল জিহ্বা বের হয়ে যাচ্ছে অনেক, আবার ঘাড়ের কাছে নিঃশ্বাস শুনতে পাচ্ছেন তিনি। যাই হোক, বেশ খানিকটা ভয় পেলেও সেটা প্রকাশ করলাম না আপুকে, বরং আপুকে সাহস দিয়ে বললাম পাশের সিটে বসার জন্য। বাচ্চা হঠাৎ একটা চিৎকার শুনতে পেলেন। আপুর দিকে তাকিয়ে বললেন, আপু কিছু শুনতে পেলে? উনি হ্যাঁ উত্তর দিলেন। সবাই দেখলাম ঘুমিয়ে আছে, তার মানে এই চিৎকারটা শুধু আমরা দুজনেই শুনতে পেয়েছি। বুঝলাম যে বাসের প্রকৃতি কিছুই অবশ্যই আছে। সবাইকে রেখে আমাদের সাথেই কেন এটা হলো, স্পেশালি আপুর সাথেই কেন এটা হলো? হয়তো আপুর সাথে ওই খারাপ আত্মাটার চেহারা মিলছিল। চিন্তাটা মাথায় আসতে আপুকে জিজ্ঞেস করলাম যে ক্যাম্পাস থেকে বাস ছাড়ার আগে উনি বাসের আশেপাশে গিয়েছিলেন কেন? উনি বললেন হ্যাঁ। সাথে সাথে গোপন সার দিয়ে দিলাম বাসে একটি মেয়েকে যে ধর্ষণ করা হয়েছিল এবং হত্যা করা হয়েছিল সেটা কাহিনীটা খুবই সত্যি। যে কয়েকটা সার্চ রেজাল্ট আসলো তার মধ্যে একটি মেয়ের সাথে আপুর চেহারা হুবহু মিল। এটা কীভাবে হলো আমি বুঝতে পারলাম না। যা হোক, এখন যা বোঝার আমি বুঝে নিলাম। আমার প্রশ্নের উত্তর পেলাম। এই জন্যই আত্মা আপুকে জ্বালাচ্ছে, আর আমার কাছে শেয়ার করার জন্য আমাকে হালকা টেইলার দেখিয়েছে। কারণ গল্পটা এখন আমরা দুজনেই তো জানি। তো আপু আমার কাছে শেয়ার পরে সে অনেক ভয় পেয়ে গেল। আমি তাকে অনেক সামলাম। তবে গণ্ডগোল একটা থেকেই যাচ্ছে। এই আত্মা এত সহজে আপুর দিকে ছাড়বে না। হঠাৎ দেখে আপু পাশে নেই। কি, উনি তো আমার পাশেই ছিলেন। আমি বের না হলে উনি বেরোতে পারবেন না, তাহলে কোথায় গেলেন? তবে সামনের সিটে বসে সিদ্দিকাকে জিজ্ঞেস করলাম, আপুকে দেখছেন কি না? উনি অবাক হয়ে বললেন, ও কি ট্যুরে এসেছে নাকি? এমন সময় চোখ করলেন জানলা বেড়ান। দেখলাম একটা মেয়ে হাইওয়ে দাঁড়িয়ে আছে, ঠিক পূর্বের বরন্ত আমার হতভম্ব হয়ে দাঁড়িয়েছে। এটা কি হলো আমার সাথে? তার মানে কি আপনি আমাদের কাছে আসেনি? এটা কেনই আমার সাথে হলো? এর কোনো ব্যাখ্যা আমি এখনো খুঁজে পাইনি। আপুর সাথে সারাদিন বাসে এত কথা বললাম, এত কিছু বললাম, কিন্তু আপু